দর্শক দেখুন, এসআইআরের শুনানিতে ডাক জনতা থেকে প্রাক্তন জনপ্রতিনিধির। নিচে লেখা, মেদিনীপুরের বুথে যখন জনতা একাংশের আতঙ্কিত, তখন হাওড়ায় দেখা গেল শুনানিতে ডাক পেয়েছেন এসইউসিআইয়ের প্রাক্তন জনপ্রতিনিধি সাংসদ তরুণ কুমার মণ্ডল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই হচ্ছেন ডক্টর তরুণ কুমার মণ্ডল, প্রাক্তন এমপি। তো ওনাকে ডাকা হয়েছিল, উনি গিয়েও ছিলেন, কিন্তু দর্শক আমি এই যে রিপোর্টটা দেখছিলাম, ওখানে অনেক সব কথা লেখা হয়েছে। উনি যেসব কথা বলেছেন সেই বিষয়ে, যে আমাকে কেন ডাকা হয়েছে, আমি তো এমপি ছিলাম, তা সত্ত্বেও কেন আমাকে ডাকা হয়েছে, এটা অ্যাকচুয়ালি হ্যারাসমেন্ট। যদি আমাকে এইভাবে হ্যারাস করা হয় তাহলে সাধারণ মানুষকে কি করা হচ্ছে বলে ওই অনেক কথা সব বলেছেন। আমি দেখছি মিডিয়াতে সেই সব কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু দর্শক, আমি নিজে ওনাকে ফোন করেছিলাম। আমি এই জন্যই ফোন করেছিলাম যে উনি তো একজন এমপি ছিলেন, ল মেকার। আর যখন এই রকম একটা প্রসেস করা হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্যে, তো সেখানে কেন এই সব কথা বলেছেন? আর ওনাকে যে ডাকা হয়েছে তারও তো কিছু ভ্যালিড গ্রাউন্ড আছে। তো এই ডাকটাকে ওয়েলকাম না করে কেন এই সব কথা বলছেন? আর একজন প্রাক্তন এমপি যদি এই ধরনের কথা বলেন তাহলে সাধারণ মানুষের মনে কি রিয়াকশন হবে? তো আমি এই বিষয়ে কথা বলার জন্য আমি দর্শক ওনাকে ফোন করেছিলাম। তো আমার সঙ্গে কি কথা হয়েছে দর্শক আমি আপনাদেরকে প্রথমে শোনাবো, শুনুন। আমি প্রথমে ওনাকে ওনার বক্তব্যটা বলতে দিই, তারপরে আমি যখন আমার প্রশ্নগুলো রাখতে শুরু করলাম, দেখুন উনি কি উত্তরটা দিয়েছেন বা কি করেছেন, দেখুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল। তরুণবাবু, আপনাকে তো হিয়ারিং এ ডাকা হয়েছিল, যেটা খবরটা পাচ্ছি আপনি গিয়েও ছিলেন। তো কি বলবেন? এখন তো হিয়ারিং এ ডাকা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, আপনার কি মত? আমার মত হচ্ছে যে আমি যে তথ্য দিয়েছিলাম, এবার যখন এনুমারেশন ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়, তার ভিত্তিতে তাদের ডাকার কোনো প্রয়োজন ছিল না। আমি 2002 সালের যে এনুমারেশন লিস্ট, সেই লিস্টে আমার নাম সম্ভবত নেই। সম্ভবত বলছি এই কারণে, তখন সেই সময় আমি কেন্দ্রীয় সরকারের আন্ডারই চাকরি করতাম হেলথে, এবং সেই সময় আমার ট্রান্সফার হয়। আমি কলকাতা থেকে আমার মহারাষ্ট্রে ট্রান্সফার হয় 2002 সালে। এবং 2002 সালে যেহেতু ওই সময় এনুমারেশন হয়েছিল, তখন আমি সরকারি কোয়ার্টার আলিপুর বেলভেডিয়ার স্টেটে থাকতাম। এবং তখন আমাদের যে ডিউটি প্যাটার্ন এবং সারাদিনের কাজ, ফলে কখন ওই কোয়ার্টারে কেউ এসছে কি আসেনি সেটা জানিও না, বা আমাদের কোনো নোটিফিকেশনও করেনি যে আপনাকে আসতে হবে, এখানে গিয়ে আপনাকে নাম তোলাতে হবে বা কিছু এরকম নোটিশও আসেনি আমাদের কাছে। তো ন্যাচারালি সেই প্রচেষ্টা তখন করা হয়নি, এবং আমার ট্রান্সফার নিয়ে ইত্যাদিতে আমি ব্যস্ত ছিলাম। তারপর তো 2002 এর ধরুন ওই অক্টোবর নভেম্বরে আমি ওখানে গিয়ে জয়েন করি। ফলে এই প্রশ্ন কখনোই আসেনি। আমি তো তারপরে এখানে চলে আসি, গভর্নমেন্ট কোয়ার্টার ছাড়তে হয় এবং হাওড়াতে চলে আসি। তারপর তো এখানেই ভোট দিচ্ছি এত বছর থেকে, এবং 2002 এর আগেও ভোট দিয়েছি। ফলে কখনো কোনো অসুবিধা হয়নি। ফলে একদিকে তারপরে আমি ধরুন 2009 সালের জয়নগর থেকে ভোটে জিতে আমি লোকসভার সদস্য হয়েছি, 5 বছর পার্লামেন্ট করেছি। সুতরাং এত তথ্য সরকারের কাছে আছে, এবং আমি এখন গভর্নমেন্ট পেনশনার, মানে এক এমপি হিসেবেও পেনশনার, প্লাস পুরনো চাকরির জন্য আমার পেনশনার হিসেবে নথিবদ্ধ। তো এত কিছু তথ্য সরকারের কাছে আছে, এবং যে সরকার বা নির্বাচন কমিশন যারা এখন ক্লেম করে সবকিছু ডিজিটাল ব্যাপার, ডিজিটাল ইন্ডিয়া, তো ডাক্তার তরুণ মণ্ডলের তথ্য এক্স পার্লামেন্টারিয়ান হিসেবেও বা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথে আমি এতদিন সার্ভিস করেছি, তার থেকেও পাওয়াটাও কিচ্ছু অসম্ভব নয়। ফলে সেখানে যেহেতু 2002 এর লিস্টের নাম নেই বলে, আমি আমার মায়ের কোনো আত্মীয়র নাম তো দিতে হয়, আমি আমার মায়ের নাম দিয়েছিলাম। তো সুতরাং আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার মায়ের আরো কিছু তথ্য লাগবে। আমি বললাম, কি তথ্য লাগবে বলুন। তো আমার কাছে আমার মোবাইলে ওনার যে ভোটার লিস্টে 2002 এর নাম ছিল, এবং আমাদের অরিজিন মুর্শিদাবাদ নবগ্রাম কনস্টিটিউয়েন্সিতে আমাদের ছিল ওনার নাম। তো সেটা আমি দেখালাম, বলে এইটার একটা কপি আপনাকে দিতে হবে। তো এই যে কপিটা ধরুন আমার কাছে চাইলো, তো আমি তো সেই রেফারেন্সটা ওনার ওতে লিখেই দিয়েছিলাম, তাহলে সেই রেফারেন্সের কপিটা তো
বিএলও বা তার ওপরের অথরিটি তো বার করিয়ে নিতে পারতো, এর জন্য আমাকে ডাকার কোনো প্রয়োজন ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি নিজেই বলছেন যে আজকে সকাল অবধি, মানে বিএলও বলছেন যে এইটাই আমাদের কাছে নির্দেশ ছিল, এরকম কিছু হলেই হবে, কিন্তু আজকেই সকালে আবার নির্দেশ এসছে যে আরো কিছু দিতে হবে। তা আমি বললাম বলুন আপনি আরো কিছু কি দেওয়া যায়। তখন উনি বলছেন যে আপনার কোনো ডকুমেন্টের মধ্যে মায়ের নাম আছে এরকম। তা আমি বললাম যে আপনি তো অদ্ভুত কথা বলছেন, আমাদের দেশ এবং সমাজে এখনো সবই পিতৃতান্ত্রিক ব্যাপার, তো আমরা সবই শন অফ হয়ে আছি, মানে ফাদার শন আর কি, মানে কেয়ার অফ হচ্ছে ফাদার, সব জায়গায় বাবার নাম। তো আমার মায়ের তো এরকম কোনো ডকুমেন্ট আমার মনে পড়ছে না যে আমার সঙ্গে মায়ের নাম লিঙ্ক করে কোনো ডকুমেন্ট আছে। আর বললাম আর মাকে তো আমি ধরেও আনতে পারবো না, মা তো 13 সালে গত হয়েছেন। ফলে তখন আমি বললাম যে আমার কাছে কিন্তু মায়ের ডেথ সার্টিফিকেটের একটা কপি আছে। তো বললাম যে হ্যাঁ, ডেথ সার্টিফিকেটের তাহলে কপি আমাকে একটা দিন। তো এই যে ধরুন ব্যাপারটা, আমার কাছে ডেথ সার্টিফিকেটের কপি নাও থাকতে পারতো, ধরুন আমার ফ্যামিলি অন্য জায়গায়, আমাদের ভাইদের কাছে তার অরিজিনালটা আছে, আমি রেখে দিয়েছিলাম, আছে একটা কপি। তো এটা সকলের কাছে নাও থাকতে পারে, তাহলে আর কি ডকুমেন্ট চাই? বলে আমার মা যার 2002-এর নির্বাচন লিস্টে আছে, চিরকালের বাসিন্দা এখানে, যার আমি এপিক কার্ড দিয়েছি এবং তার নাম্বার লিখে দিয়েছি, কোন কনস্টিটিউয়েন্সিতে আছে, কোন পার্ট নাম্বারে আছে, সবকিছু মেনশন করে দিয়েছি, আমাকে যে এনিমেশন ফর্ম এবার পূরণ করতে। তা সত্ত্বেও আমি একজন প্রাক্তন সাংসদ হিসেবেও যখন ডেকে এগুলো তথ্য যাচাই করা হচ্ছে বা চাওয়া হচ্ছে, আমি ভাবছি যে তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে এগুলো কত হ্যারাসমেন্ট হচ্ছে, এবং এটা বাস্তবে এর কোনো প্রয়োজন আছে কি? আমি তো কোনো বাস্তব কোনো প্রয়োজন দেখতে পাচ্ছি না এই ডেকে নেওয়ার। ধরুন আমার ক্ষেত্রে আমি ম্যানেজ করতে পারলাম, কিন্তু যারা গরিব সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, সেটাই তো পশ্চিমবাংলায় অন্তত 50% বা তার বেশি হবে, তো কম হবে না। এবং তারা কোথায় কি ডকুমেন্ট রাখে না রাখে, তারা পাবে কোত্থেকে? ফলে এদের উদ্দেশ্যটা কি? আমি একজন পার্লামেন্টের মেম্বার, তো আমি তো নিশ্চয়ই বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের মেম্বার হয়ে গিয়ে পার্লামেন্টে 5 বছর সার্ভিস দিইনি। তাহলে একটা গভর্নমেন্ট বা কমিশন, নির্বাচন কমিশন আমার নির্বাচন করেছিল, সেখানে আমাদের এফিডেভিটও দিতে হয়েছিল। খালি আমি না, আমার বাবার নাম, মায়ের নাম, আমার সম্পত্তি সবকিছু এই ইলেকশন নির্বাচনে লড়ার সময় দুবার, আমি 9 সালে যখন জিতেছি তখনও দিয়েছি, যে 14 সালের কন্টেস্টে আমি হেরেছি জয়নগর কেন্দ্র থেকে এসোসিয়েট কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে, আমি সেখানেও দিয়েছি জমা। তো এত কিছু তো নির্বাচন কমিশনের হাতে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে, তারা আমাকে এখনো পেনশন দেয়। তো তা সত্ত্বেও ধরুন আমাকে ডেকে আমাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি এবারে ভোটার লিস্টে থাকবো কি থাকবো না। এটা একটা, কি বলবো, একটা ফার্স, বা একটা মানে যেটার কোনো প্রয়োজন নেই, সেই নিয়ে একটা মশকরা করা হচ্ছে। এছাড়া আমি তো একে আর কিছু বলতে পারি না। এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। আহ, সেটা হচ্ছে যে আপনার ভালো লাগলো না এটা যে কমিশন কাউকে ছাড় দিচ্ছে না, সকলকে সমান চোখে দেখছে, যাকে যার কাছে কোনো অসঙ্গতি পাচ্ছে তাকে ক্রস চেক করছে, এই অ্যাঙ্গেলে আপনি ভাবতে পারলেন না? না, আমি আমাকে ডেকেছে বলে তো কোনো কথা বলিনি, আমি বলেছি ডাকার প্রয়োজনটা কোথায়। আমি এক্সক্লুসিভ কিছু হয়ে গেছি, আমি এতক্ষণ ধরে আপনাকে কথা বলেছি, একবারও আমি বলিনি যে কেন সংসদে প্রাক্তন সাংসদ হিসেবে আমাকে ডাকা হলো, বা আমি সিএমও হয়ে রিটায়ার করেছিলাম আমাকে কেন, এই কথা তো আমি বলিনি। না না আমি তো গেছি ওখানে কি সেজন্য, ওখানে কি আমি তো প্রাক্তন? গেছি সেজন্য। হ্যাঁ, অবশ্যই অবশ্যই হ্যাঁ, আপনাকে আমি তো কি গেছি সেজন্য, আমি যদি না যেতাম এই প্রশ্নটা আপনি করতে পারতেন। না না আপনি প্রশ্ন, না না, আপনি আমার কথা শুনুন। আপনি মূল জায়গাতে না ঢুকে আপনি হঠাৎ এই প্রশ্নটা নিয়ে আসলেন কেন? আমি আমি কি এই একবারও জন্যই প্রশ্ন তুলেছি? আমি এই আমি জন্যই বলছি। এই তো উত্তরটা দিয়ে দিলাম, আপনার কথার তো উত্তরটা আমি দিয়ে দিলাম। আপনি আমি বললেন কিন্তু না। গেছি, হ্যাঁ, আমি অবশ্যই। গেছি, এবং আমার একটা নিজস্ব পলিটিক্যাল সফর ছেড়ে দিয়ে আমি কাটছট করে এসেছি, কাগজপত্র বেরিয়েছে আজকে দেখবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে ডিজিটাল ইন্ডিয়া বলে গভর্নমেন্ট ক্লেম করছে, যেটা আমি বললাম আমার বক্তব্যে, এবং নির্বাচন কমিশনের কাছেও আমার এই তথ্য আছে একটা দেশের নাগরিক হিসেবে এবং ভোটার হিসেবে, তাহলে কেন আবার এই, মানে কি বলবো, মিনিস্কুল, মাইনর বা আননেসেসারি, আনকল্ড ফর, আনওয়ারেন্টেড, যে ভাষায় আপনি বলুন না কেন, তার জন্য কেন ডাকা হবে? না, ওখানে যে ফর্মটা ফিল আপ আমরা করেছি ওখানে কিন্তু কোথাও কে কি ছিলেন পলিটিক্যালি বা কোনো প্রফেশনালি কোথাও কোনো উল্লেখ নেই। তো কমিশনের কাছে তো একজন, আপনি তরুণ মণ্ডল একজন ভোটার, তো সেখানে তো ডাকলে তো সমস্যা কোথায়? আপনি তো না, এমপি ডাকবেনটা আছেন কেন? বটে। আমার প্রশ্ন, আপনি একটু অন্যদিকে যাচ্ছেন, আমি হ্যাঁ, আপনার আমি মানে আপনাকে ক্রস বাকি উত্তর করছি। দিতে, হ্যাঁ আর না, হ্যাঁ। আপনাকে ক্রস করার আপনার অধিকার নয়, আপনি লয়ার নয় ভাই,
আপনি একজন না না সাংবাদিক না, মাত্র। আপনারা যদি আমি এগুলোকে আপনার স্বাগত জানান, প্রশ্নের, না আপনারা যদি না, এগুলো স্বাগত স্বাগত তো জানান, তাহলে এতক্ষণ মানুষ জানালাম। কিন্তু নির্ভয়ে তাহলে এগুলো যেতে পারেন, মানে তারা না না আতঙ্কগ্রস্ত না, হবেন না। আপনি আপনি আপনার সাংবাদিকতার অ্যাঙ্গেল থেকে আপনি কথাটা বলছেন না, মানুষের হ্যারাসমেন্টটা দেখছেন না। আমি প্রশ্নটা তুলছি যৌক্তিকতাটা নিয়ে, আর আপনি আবার পিছনে লেগে গেলেন যে আমি সাংসদ হিসেবে যাব কি যাব না। আমি তো একবারও বলিনি, আমি তো গেছি। আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করুন, দিয়ে কথাটা বলা আমরা শুরু করুন। অ্যাপ্রিসিয়েট করতে চাই, কিন্তু আপনি যে হ্যারাস করা হচ্ছে বলে যারা বলছেন, আমি দেখছি মিডিয়াতে রিপোর্ট প্রকাশ পেয়েছে, তো মানুষ হ্যাঁ, ভাববেন তাহলে আমাদেরকে হ্যারাস করা হচ্ছে। তাহলে এটা যে একটা বড় হ্যারাস কাজ, তো এটা করা যে হচ্ছে। না না, জরুরি জরুরি সেটা কাজ সেটা নয়। তো না না না, আপনার সঙ্গে আমি একমত হতে পারলাম না। নমস্কার, রেখে দিলাম। মানে কমিশন কি অযথা তাদের এর বাইরে কাজ করছে জরুরি না হলে? হ্যালো? তারপরে উনি ফোনটা কেটে দিয়েছিলেন, আর যোগাযোগ হয়নি। ফলে আমার আরও যেসব প্রশ্ন ছিল তার উত্তরটা পাইনি। তবে দর্শক, অন্যান্য কথা বলার আগে আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। উনি একজন ডাক্তার, প্রাক্তন এমপি। উল্টোপাল্টা ভাষাতে কথা বলবেন না। যদি কিছু বলার থাকে যুক্তি দিয়ে কমেন্টে বলবেন, উল্টোপাল্টা কথা বলবেন না, এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা, এবার আমি ব্যাখ্যা দিই কয়েকটা। ওনাকে অসম্মান করা আমার উদ্দেশ্য না। ওনাদের কাছে আমাদের প্রত্যাশা, আমি তো একজন সাধারণ মানুষ, যদি আমি এই প্রত্যাশা করতে পারি, তাহলে তাহলে মানে ওনাদের মতো লোকেরা কেন সেই প্রত্যাশা পূরণ করবেন না, বা ওনাদের কাছ থেকে আমরা কেন সেটা পাবো না? আমরা বলছি আমাদেরও পরিবার বা স্বজন যাদের যা সব মানে অসঙ্গতি এসছে নামের, যখন ডাকা হচ্ছে আমরাও বলছি, আমরা নিজেরা বলছি হ্যাঁ যাও, কমিশন যদি কোয়ারি করতে চাই কেন যাবে না? কমিশনের কাজ হচ্ছে সঠিক তথ্য নিয়ে আপডেট করা, তো সেখানে কেন যাবে না? আমরা বলছি। কিন্তু একজন প্রাক্তন এমপি যদি এর বিরুদ্ধে মানে কথা বলেন, তাহলে তো মুশকিল না? মানুষ তো বিভ্রান্ত হবেন, তাদেরও মনে হবে যে হ্যারাস করছে। সবাই যদি মনে করেন যে হ্যারাস করছে, তাহলে কাজটা কী করে সম্পন্ন হবে? তো সেই জন্য আমার কিছু প্রশ্ন ছিল, কারণ ওনার ওই বক্তব্য সামনে উঠে এসছে, সেটাই মানুষের কাছে পৌঁছাচ্ছে। যেটা আমরা বলতে চাইছি যে মানুষ যেন অযথা ভয় না পান। আমি দেখবেন দুদিন আগে একটা ভিডিও করেছি, আমি কালকেও এটা নিয়ে বলেছি। দুই অভিনেত্রী কৌশিক ব্যানার্জি এবং লাবণী সরকার, তারাও ডাক পেয়েছিলেন, তারা গিয়েছিলেন, গিয়ে প্রশংসা করেছেন উদ্যোগের, যে এলাম 5 মিনিটের ব্যাপার, সব জেনে ছেড়ে দেওয়া হলো, খুব ভালো, ডাকলে তো আমাকে আসতে হবেই, আমি তো দেশের নাগরিক। ফলে এটার মধ্যে কোনো অন্যায়, কোনো হ্যারাসমেন্ট তারা লক্ষ্য করেননি। আমি সেই বক্তব্য, সেই বার্তা দর্শক মানে আমি করেছিলাম আমার ভিডিওতে। আমি বলেছি যে এটা বেশি করে ছড়াবেন, যাতে করে অযথা আতঙ্কিত না কেউ হয়ে পড়েন। কিন্তু আবার দেখছি এনার বক্তব্য সামনে এসছে, ওনার যা বক্তব্য তাতে করে কমিশনের প্রতি অনাস্থা একটা কার্যত। তো সেই জন্য আমার কিছু প্রশ্ন নিয়ে আমি ওনাকে ফোনটা করেছিলাম। তো উনি কি বললেন দর্শক নিশ্চয়ই আপনারা শুনলেন। এটুকু পরিষ্কার, ওনার নাম 2002-এর ভোটার তালিকাতে ছিল না। উনি মহারাষ্ট্রে না কোথায় চলে গেছিলেন, ছিল না। তো না থাকলে কি আছে? না থাকলে নিয়ম ছিল স্বজনদের কারো লিঙ্ক দেওয়ার কথা। উনি বলছেন মায়ের আমি লিঙ্ক দিয়েছি। এখন মায়ের লিঙ্ক দিয়েছেন, কিন্তু এখন যেসব বিষয় সামনে এসছে, মা একটা ছেলে 10টা, বাবা একটা ছেলে 10টা, এরকম উঠে এসছে না? ফলে মায়ের লিঙ্ক দিয়েছেন। এবার সত্যি আমাদের এখানে সব মানে বাবার নামটা বেশি উল্লেখ করা হয়, মানে ছেলের পরিচয় হিসেবে মায়ের নামটা কম উল্লেখ থাকে। ফলে মা আদৌ ওনার নিজের মা কি না সেটাও তো যাচাই করতে হবে। এখন দেখুন উনি বলছেন আমি এমপি, সুতরাং আমাকে বলতে হবে, সেটা না। কমিশনের কাছে কিন্তু সবাই সমান। কমিশনের যে ফর্মটার কথা আমি ওনাকে বললাম, ওখানে কিন্তু কোথাও লেখা নেই আপনি এমপি না কি, আপনার পেশা কি, আপনি কি পোস্টে, কোথাও কিন্তু সে অপশান ছিল না। ফর্মে ছিল কি? কোথাও সে ফর্মে কোনো অপশান ছিল না। একজন ঠেলাওয়ালারও যেভাবে বিবরণ দেওয়ার কথা, বড় অফিসার ডাক্তার তারও ওই একইভাবে বিবরণটা দেওয়ার কথা। কোথাও তার প্রফেশন, পলিটিক্যাল, অমক তমক, জনপ্রতিনিধির কোনো অপশান ছিল না ওখানে। ফলে কমিশনের যারা কাজ করেন তারা জানবেন কি করে এই নামে এমপি না একজন ঠেলাওয়ালা না একজন মানে জব কার্ডের কর্মী, কী করে জানবেন কমিশনের লোকেরা? তো জানতে গেলে ডাকতে হবে। যখনই কোনো অসঙ্গতি সামনে এসছে, জানতে গেলেই জানতে হবে কে তরুণ মণ্ডল। তো সেটা জানতে গেলেও তো ওনাকে ডাকতে হবে।
এবার হয়তো ওনাকে দেখতে পেয়ে হয়তো ও আপনি আচ্ছা আচ্ছা আপনি তো প্রাক্তন এমপি, কিন্তু প্রসেস মেনটেন করতে হয়, যে শুধু বলে দিলেই হয় না। মুখ চেনা হলে তো এই মুখ চিনে চিনেই তো সমস্যাটা হয়ে গেছে। কত জায়গাতেই মুখ চিনে সব মানে আইডি সব দিয়ে দেওয়া হয়েছে, পরে দেখা গেছে সব উল্টোপাল্টা, কোথাও মুখ চিনে কোথাও বা অন্য কিছুর বিনিময়ে। তো এই করতে প্রচুর তো ভুয়ো তো হয়ে গেছে, তো ফলে চেক তো করতে হচ্ছে তো। আর উনি বলছেন আমি প্রাক্তন এমপি, আমাকে এরকম বলা হচ্ছে। দেখুন, প্রাক্তন এমপি, প্রাক্তন পঞ্চায়েত সমিতির মেম্বার বা পঞ্চায়েতের প্রধান, বর্তমান এইসব নিয়েও তো প্রশ্ন তো আমাদের রাজ্যেই তো রয়েছে না? এমনকি দেখবেন এই তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের একজন প্রাক্তন এমপির আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তোলে এই তৃণমূল কংগ্রেস বিরাট করে। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি, যে তিনি তো বাংলাদেশি, এখানে এসে এমপি হয়ে গেছিলেন। তো তার মানে বাংলাদেশ থেকে এসেও এখানে যে এমপি হওয়ার বা জনপ্রতিনিধি মানে পঞ্চায়েতে বা প্রধান, এবং তৃণমূলের তো কত সব নাম উঠে এসছে, পঞ্চায়েত প্রধান এক মহিলার নাম উঠে এসছে, শুনেছেন তো আপনারা? তো তার মানে ওপার থেকে এসেও যে এখানে জনপ্রতিনিধি হওয়া যায়, এই হয় মানে এই ব্যাপার, তার তো রেকর্ড তো অলরেডি আছে, তো অ্যাটলিস্ট অভিযোগ আকারে তো আছেই। তো ফলে উনি যে বলছেন আমি কি বাংলাদেশ থেকে এসেছি, তো আপনি বাংলাদেশ থেকে আসেননি, কিন্তু আপনার নামে অন্য কেউ বাংলাদেশ থেকে আসতেই পারেন, এসে এখানে আইডেন্টিটি তৈরি করে ভোটের ওরে এমপিও হয়ে যেতে পারেন। এটা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে না, কারণ যেভাবে এখন সব অভিযোগ সামনে আসছে এদিক ওদিক করে। তো আপনাকে ডাকা হয়েছে, আপনি বলবেন না, প্রমাণ দিয়ে দেবেন। আর এফিডাভিট জমা করেছেন ওই সব দেখে তো হয় না। তো আবার বলছি যে ফর্মটা যেখানে ফিল আপ করা হয়েছে সেখানে কোথাও কে ভোটে দাঁড়িয়েছেন না দাঁড়িয়েছেন, কারণ যারা ভোটে দাঁড়িয়েছেন তারাও সন্দেহের ঊর্ধ্বে না, সেটাও কিন্তু কমিশন কোথাও মনে করে। সেই জন্য ওই সব প্রফেশন পেশা কিছুই ওখানে মানে অপশন দেখানোর কোনো জায়গা ছিল না। সবাই ফ্রেশ, সবাই নতুন, সবাই ভোটার, শুধু ভোটার, আর কিছু না। তার কি আইডেন্টিটি আমরা দেখতে চাই না। ভোটার হিসেবে দেখব তিনি এদেশীয় নাগরিক কিনা, তার জন্য যা যা দরকার সেগুলো চাইবো। বলছেন পেনশনের আমার আছে, তারপর আমাকে ডাকা। আরে পেনশনের থাকলে পেনশনের ব্যাপার স্যাপার জমা দেওয়ার তো অপশান দিয়েছে তো, যাদেরকে সন্দেহ হবে তারা এই ডকুমেন্ট আনবেন, তার মধ্যে পেনশনের ব্যাপারটাও তো আছে। তো ওটাই তো ভ্যালিড ডকুমেন্ট, দেখালেই তো হয়ে গেল বিষয়টা। কমিশন চাইছে কি? কমিশন চাইছে আমার তালিকা যেন স্বচ্ছ হয়, যেন কেউ গোজামিল দিয়ে ঢুকে না পড়েন। এটা হচ্ছে কমিশনের মানে বক্তব্য, বা তারা যেটা টার্গেট করছে, তাদের উদ্দেশ্য। তো সেটা করতে গিয়ে যখনই কারোর নামে অসঙ্গতি আসছে তখনই ডাকাডাকি হচ্ছে। এবার ডাকলে তবে তো জানা যাচ্ছে যে এ তরুণ মণ্ডল কোন তরুণ মণ্ডল, তখন এমপি, তখন নিশ্চয়ই ওনাকে সম্মানের সঙ্গে কথা বলা হয়েছে। যখন উনি মায়ের কথা বলেছেন নিশ্চয়ই যে মায়ের তো একটা আইডেন্টিটি, মানে আপনার মা, কারণ এখানে প্রচুর তো ভুলভ্রান্তি ভুয়ো তো হচ্ছে, মা এক, রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু মা সাজিয়ে দেওয়া হয়েছে, এরকম তো হয়েছে। ফলে মা, উনি যে আপনার মা তার একটা কোনো লিঙ্ক দিন বলেছেন, ভ্যালিড একটা কথা, যুক্তিপূর্ণ কথা। উনি হয়তো ওই মানে বেইমানি করবে না, কিন্তু এরকম তো হয়েছে, তো মার্কেটে হয়েছে না, প্রচুর হয়েছে। মায়ের সঙ্গে ছেলের 5 বছরের তফাৎ, এরকম তো উঠে আসছে। কী করে সম্ভব? ওই যে অ্যাকচুয়ালি নিজের মা না, অন্যের মা ভাড়া নিয়ে নাম তুলে দিয়েছেন। ফলে মায়ের সঙ্গে আপনার পরিচয়টা কি? সত্যিই কি উনি সত্যি কি মা আপনার উনি? তো তার একটা কিছু লাগবে তো, সেটা বলা হয়েছে। আমি আবারও মনে করি, এটুকু বিশ্বাস করি, নিশ্চয়ই ওনার সঙ্গে সম্মানের সঙ্গেই কথা বলা হয়েছে, কিন্তু প্রসেস মেনটেন করা হচ্ছে। কমিশন প্রসেস মেনটেন করতে চাইছে, তো সেটা করতে গিয়ে ডাকাডাকি হচ্ছে। তো সমস্যাটা কোথায়? যদি সব কিছুই মানে ওই যে ফরম্যাটে অন্যদের হয়েছে, যেমন আমি আমার কথা বলছি, আমাকে তো কই ডাকেনি কমিশন। এক্ষুনি বলবেন আপনি কেন ডাকবেন, আপনি তো কমিশনার হয়ে কথা বলছেন। না, আমি কেন, টিএমসি সবাইকে ডেকেছে। আচ্ছা, এই যে কালীঘাটে ওই যে ব্যানার্জি পরিবার, শুনেছেন কাউকে ডাকা হয়েছে? তো যদি ফরম্যাট অনুযায়ী ফর্ম ফিল আপ করে থাকেন, কমিশন যেভাবে সহজে যাচাই করতে পারে সেই অনুযায়ী যদি করে থাকেন, টাকার তো কোনো প্রশ্ন নেই। আর যদি উল্টোপাল্টা কিছু করে থাকেন, ঠিকঠাক মানে রিপোর্ট দেননি বা নাম উল্লেখ করেননি, তাছাড়া উনি তো নিজেই বলছেন আমি 2002 ভোটার ছিলাম না, ফলে এমনিতেই তো অনেক কিছু চেকের ব্যাপার স্যাপার রয়েছে। তো সেখানে ডাকা হয়েছে কমিশন, মানে যেখানে যা অসঙ্গতি পাচ্ছে সেগুলো খতিয়ে দেখে একটা স্বচ্ছ তালিকা তৈরি করতে চাইছে। তো সেখানে একজন দেশের দায়িত্ববান নাগরিক এবং উনি একজন প্রাক্তন এমপি, তো সেই হিসেবে এটাকে ওয়েলকাম করা উচিত ছিল না? এটার আবার সমালোচনা করছেন, বলছেন যে না জরুরি না, কেন আমাকে হ্যারাস করা হচ্ছে। যদি ওনারা এই রকম কথা বলেন, তাহলে আবারও বলছি সাধারণ মানুষ তাহলে কি ভাববেন, যাদেরকে হয়তো সত্যি ডকুমেন্ট জমা করতে হচ্ছে, তারা তাহলে এটাকে কতটা হ্যারাসমেন্ট ভাববেন। তো একটা দেশের একটা স্বচ্ছ ভোটার তালিকা করার জন্য যখন একটা প্রসেস করা হচ্ছে, সেখানে যদি একটা অংশের মানুষ এটাকে হ্যারাসমেন্ট হিসেবে ধরেন, হ্যারাস করা হচ্ছে বলে, তাহলে তো কাজটা বাধাপ্রাপ্ত হবে। এটা হচ্ছে আমার বক্তব্য। আমি আবারও বলছি, ওনাকে সম্মান করি, একজন প্রাক্তন এমপি, ওনাকে অসম্মান করা আমার উদ্দেশ্য না। কিন্তু যে বক্তব্য উনি রেখেছেন, যে বক্তব্য মিডিয়াতে প্রকাশ পেয়েছে, আমার কোথাও মনে হয়েছে
এই বক্তব্য বেশি করে একতরফাভাবে চললে মানুষের কাছে একটা অন্য বার্তা যাবে। সেই জন্য আমি ওনাকে জাস্ট পাল্টা প্রশ্ন করতে চেয়েছিলাম, তার উত্তরটাও দর্শক যা পেয়েছি আপনাদেরকে দেখালাম, শোনালাম, বাকিটা আপনারা বুঝে নেবেন। যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।